লেখক সুমিত সান্যালের কাপুরুষের প্রেম। সন্দীপন আর সুশোভন বাল্য বন্ধু। দুজনে একসাথে এক স্কুলে এক ক্লাসে লেখাপড়া করেছে, কিন্তু দুজনের মাঝে একটা রেষারেষি বরাবর চলে আসছে। লেখাপড়ায় দুজনেই মোটামুটি। দুজনে একসাথে বিএ পাশ করেছে, একসাথে রেলে চাকরি পেয়েছে। দৈবক্রমে একই জায়গায় পোস্টিং হয়েছে দুজনের। দুজনে আসানসোলে কাজ করে। দুজনের প্রায় একসাথে বিয়ে হয়েছিল। দুজনের একটি করে সন্তান। সন্দীপনের একটি ছেলে দেবপ্রিয় আর সুশোভনের একটিই মেয়ে দেবাঞ্জলি। দুই বাল্যবন্ধু রেষারেষি তাদের সন্তানের মধ্যে প্রতিফলিত হয়নি। দুই বালক বালিকা একেবারে যেন এক আত্মা দুই প্রাণ, যদিও দুজনের স্বভাব একেবারে ভিন্ন। দেবাঞ্জলি প্রাণোচ্ছল, হাসি খুশি, ছটফটে, আর দেবপ্রিয় শান্ত, চিন্তাশীল, সপ্রতিভ আর তেজস্বী। দুজনে লেখাপড়ায় বেশ ভালোই। দুজনেই তাদের ক্লাসে প্রথম 5-এর মধ্যে থাকে। দেবাঞ্জলি খেলাধুলা পছন্দ করে আর দেবপ্রিয় গান বাজনা, আবৃত্তি, কবিতা। দুজনেই তাদের স্কুলে শিক্ষক শিক্ষিকার মাঝে সমাদৃত। সকাল থেকে রাত পর্যন্ত দুজনের সময় একসাথে কাটে, যেহেতু দুজনে পাশাপাশি রেলওয়ে কোয়ার্টারে থাকে। কালক্রমে দুজনে বড় হচ্ছে, বেড়ে উঠছে। বয়সের সাথে দুজনের দেহে পরিবর্তন হয়েছে, কিন্তু মনে পরিবর্তন হয়নি। তফাৎ শুধু এইটুকু হয়েছে যে শৈশবে ছোটবেলা দুজনে সর্বত্র হাত ধরে ঘুরত। এখন তারা হাত ধরে হাঁটাচলা করে না, কিন্তু সব সময় সাথে থাকে। সবাই জানে দুজনে শৈশবের সাথী সাথে থাকে। এই সম্পর্ক চিরাচরিত, সুন্দর, নির্ভেজাল। বয়ঃসন্ধির পর মেয়েরা নিজেদের নিয়ে সচেতন হয়, তাদের কমনীয়তা বাড়ে, চঞ্চলতা কমে যায়। কিন্তু দেবাঞ্জলি তার ব্যতিক্রম। সে যেন আরও ছটফটে, ডানপিটে টাইপের মেয়ে হয়ে যাচ্ছে। মা সর্বাণী মেয়েকে শাসন করবার চেষ্টা করে, কিন্তু সুশোভন মেয়েকে আড়াল করে। আমার মেয়ে এই যুগের মেয়ে, ওর নিজস্ব একটা সত্তা তৈরি হচ্ছে, আমি ওকে সাপোর্ট করি। সেটা ভালো, সাপোর্ট করো, কিন্তু ওকে চোখ কান খোলা রাখতে হবে। দুনিয়া অনেক পাল্টে গেছে, মানুষের মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। পৃথিবী আর অত ভালো নেই, সর্বাণী বলে। সেদিন দেবাঞ্জলি আর দেবপ্রিয় স্কুল থেকে বাড়ি ফিরে দেখল দেবাঞ্জলির বাড়ি বন্ধ। পাশে দেবের বাড়ি, ওনারা সেখানে উপস্থিত। দুজনের বাবারা একই সময় কাজ থেকে ফেরেন। ছেলেমেয়ের স্কুল ছুটির সময়ের সাথে বাবাদের অফিস ছুটির সময় মিল আছে, তবে ওনারা কিছু পরে আসেন। আপনি এত ভাবছেন কেন দাদা? কলকাতায় লেখাপড়ার কত সুবিধা, দেবের মা চৈতালি বললেন। আর আপনি তো প্রমোশন নিয়ে যাচ্ছেন। প্রমোশন তো শুধু নামেই, সর্বাণী বলল। কলকাতা গেলে খরচ চালানো কঠিন হবে। এখানে কোয়ার্টারে থাকি, স্কুটারে টুক করে অফিস চলে যায়। মেয়ের স্কুল কাছে, বাজারহাট সব হাতের কাছে। 20 বছরের বেশি এখানে আছি। সবাই চুপ। কিন্তু শোভন তো অলরেডি প্রমোশন গ্রহণ করছে। যা করেছে ঠিক করেছে, সেটা ওর কেরিয়ারের জন্য ভালো। সন্দীপন স্ত্রীর দিকে তাকালো। দেবাঞ্জলির মুখ শুকিয়ে গেছে। সে আস্তে করে হয়তো নিজের অজান্তেই দেবের হাত ধরেছে। আসলে আমি মেয়ের কথা ভাবছি। ওরা এবার মাধ্যমিক দেবে। এটা একটা গুরুত্বপূর্ণ সময় ওদের জীবনে। অঞ্জুর দেবকে ছাড়া চলে না। দেব অঙ্ক ভালো পারে, দেবকে অঙ্কে সাহায্য করে। দাদাও অঙ্ক ভালো পারেন। কলকাতায় স্কুলে ভর্তি করানো একটা বিশাল বিভ্রাট, সর্বাণী বললেন। হ্যাঁ, সেটা সত্যি, আমি সেটা ভেবে দেখিনি, সুশোভন চিন্তিত কণ্ঠে বললেন। আমার একটা প্রস্তাব আছে দাদা, চৈতালি স্বামীর দিকে তাকিয়ে বলল। সন্দীপন নিঃশব্দে মাথা নাড়ল। এই বছরটা অঞ্জুকে আমার কাছে দিয়ে দিন। নিমেষে দেবাঞ্জলির মুখে হাসি ফুটেছে। সে সহাস্যে দেবের দিকে তাকালো। সুশোভন চমকে স্ত্রীর দিকে তাকালেন। মানে? সর্বাণী অবাক চোখে বান্ধবীর দিকে তাকালেন। আমি বলছিলাম, কি দরকার ওদের পড়াশোনা ওলট পালট করার? ওকে আমার কাছে দিয়ে দাও, ও তো আমার মেয়ের মতোই। কি মা, তুমি পারবে না আমার কাছে থাকতে? দেবাঞ্জলি হেসে মাথা নাড়ল। চৈতালি এগিয়ে গিয়ে বালিকাকে বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু বৌদি, এটা 2-1 দিনের ব্যাপার তো নয়, প্রায় 1 বছর। একটা বাড়ন্ত মেয়ের দায়িত্ব। সুশোভন সর্বাণীর দিকে তাকিয়ে বললেন। সে আপনি কিছু ভাববেন না দাদা,
আমি ওকে জন্ম দিইনি, কিন্তু অঞ্জু আমারও মেয়ে। চৈতালি দেবাঞ্জলিকে শক্ত করে বুকে টেনে নিল। সেদিন অনেক সলা পরামর্শ আলাপ আলোচনার পর ঠিক হলো দেবাঞ্জলি এবছর চৈতালি মাসির কাছে থেকে লেখাপড়া করবে। দেব আর অঞ্জলি তো আনন্দে লাফাচ্ছে। অঞ্জলি খুশি, ওকে আর মায়ের কাছে অযথা বকুনি খেতে হবে না। সেদিন বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া সেরে অনেক রাত হয়ে গিয়েছিল সুশোভন আর সর্বাণীর। তুই ভালো করে ভেবে দেখ মঞ্জু, পারবি তো মাসির কাছে থাকতে? রাতে মেয়েকে জড়িয়ে ধরে সর্বাণী বলল। হ্যাঁ মা, পারবো। আর দেব তো থাকবে আমার কাছে, ও থাকলে আমি ঠিক পারবো। হ্যাঁ, দেব খুব ভালো ছেলে, ও তোর খেয়াল রাখবে আমি জানি। মা মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন। কিন্তু যখন শরীর খারাপ শুরু হবে কি করবি তখন? কেন মা, মাসি তো আছে। মঞ্জু মায়ের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, আমরা নিয়মিত যাওয়া আসা করব। আমি চেষ্টা করব ওই সময়টা এখানে আসতে। দরকার হলে তুই বাবার অফিসে ফোন করবি। কলকাতা থেকে আসানসোল আসতে বেশি সময় লাগে না। বাবা তোর হাতে টাকা দিয়ে যাবে। জল্পনা কল্পনা করতে করতে মা মেয়ে ঘুমিয়ে পড়ল। মেয়েকে বন্ধু আর বন্ধু পত্নীর জিম্মায় রেখে সুশোভন স্ত্রীকে নিয়ে তার কাজে যোগ দিতে কলকাতা চলে গেল। তারা মাসে অন্তত একবার আসানসোল আসে মেয়েকে দেখতে। সুশোভন মেয়ের খরচ বাবদ সন্দীপনকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছিল। আমি জানি আমি রেলের লক্ষ লক্ষ কর্মচারীর একজন, আমি জানি আমি বড় লোক নই, তা বলে আমি কি এতটাই অপদার্থ যে আমি তোর মেয়েকে দুবেলা খাবার জোগাতে পারবো না? সন্দীপনের দু চোখ জলে ভরে এসেছিল। দেবাঞ্জলি তোরই মেয়ে, আমার বউ ওকে চেয়ে নিয়েছিল। আমরা কি এইটুকু দায়িত্ব পালন করতে পারি না? সুশোভন ছুটে এসে বন্ধুর দু হাত চেপে ধরেছিল। আমার ভুল হয়ে গেছে দীপ, আমার ভুল হয়ে গেছে। আমি স্বপ্নেও তোকে ছোট করতে চাইনি। সে আর কোনোদিন বন্ধুর কাছে এই প্রসঙ্গ তোলেনি। সন্দীপন আর চৈতালি অঞ্জুকে নিজের মেয়ের মতোই দেখাশোনা করে। চৈতালি প্রকৃত অর্থে তার মা হয়ে গেছে। সে বালিকাকে বুকে করে রাখে। মেয়েটা যেন মায়ের অভাব কখনো বোধ না করে, সে তার প্রতি সর্বদা সতর্ক থাকে। রাতে দেবাঞ্জলি চৈতালি মাসির কাছে শোয় আর দেব শোয় বাবার সাথে। মাসি অঞ্জুর সাথে শুয়ে শুয়ে গল্প করে, কথার ছলে নানা বয়সোচিত পরামর্শ দেয়। অঞ্জুও মাসিকে তার সব গোপন কথা বলে। বালিকা মাসির কাছে সব কিছুতে প্রাধান্য পায়। দেবের সে নিয়ে কোনো অভিযোগ অনুযোগ নেই। সে নিজেও সবসময় অঞ্জুকে এগিয়ে দেয়। অঞ্জুও যতক্ষণ বাড়িতে থাকে মাসির পেছন পেছন ঘুরে বেড়ায়। দেব তার ছোটবেলার সাথী। দুজনের সম্পর্ক এখন আরো ঘনিষ্ঠ হয়েছে, আন্তরিক হয়েছে। দুজনে দুজনার মনের কথা বুঝতে পারে। ওরা কি শুধুই বন্ধু? পুজোর আগে সুশোভন কলকাতা থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। এসে দেখলো চৈতালি বিস্তর কেনাকাটা করেছে। অঞ্জুর জন্য সব থেকে বেশি জামাকাপড় কেনা হয়েছে। সর্বাণী লজ্জিত মুখে স্বামীর দিকে তাকালো। তারা দেবের জন্য একটা মাত্র জামা কিনেছে। এ কি কাণ্ড করেছিস দীপ? অঞ্জুর জন্য এত জামা কাপড় কিনেছিস? পুজো বলে কথা, অঞ্জুর জন্য তো কিনতেই হবে। আমার মেয়ে সকাল সকাল নতুন নতুন জামা কাপড় পরে সেজে গুজে পুজো দেখতে যাবে। মেয়ে তো কিছুই নিতে চায় না, আমাকে ধমক দিতে হয়েছে ওকে। চৈতালি অঞ্জুকে নিজের কাছে টেনে নিল। পুজোর কটা দিন দুই পরিবার একসাথে হই হই করে কাটিয়েছে। জানুয়ারির শেষে স্কুলে টেস্ট পরীক্ষায় দেব আর অঞ্জু দুজনে খুব ভালো নাম্বার পেয়েছে। টেস্টের পর স্কুলে ছুটি হয়ে গেছে। দুজনে পুরোদমে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করেছে। দুজনে রাত জেগে পড়াশোনা করে। সুশোভন আর সর্বাণী যথারীতি নিয়মিত আসানসোল আসে। চৈতালি সজাগ দৃষ্টিতে ছেলে মেয়ের ওপর নজর রাখে। সে স্বেচ্ছায় বন্ধুর মেয়ের দায়িত্ব নিয়েছে। পড়াশোনা, সুখ সুবিধার সাথে মেয়ের মর্যাদার দিকেও তার নজর থাকে। দেব আর অঞ্জু রাত জেগে পড়াশোনা করে। চৈতালি ঠায় জেগে বসে থাকে। মাসি, তুমি তো সারাদিন কত খাটো, তুমি ঘুমিয়ে পড়ো না, দেবাঞ্জলি বলে। সুশোভন সর্বাণীও বলেন, কিন্তু চৈতালি শুনবে না কারো কথা। ওরা রাত জেগে পড়বে আর আমি পড়ে পড়ে ঘুমাবো, আমার ঘুমই আসবে না। সন্দীপন যদিও কারণটা বোঝে। চৈতালি দুজনকে হরলিক্স বানিয়ে দেয়, কখনো বোর্নভিটা। এই বছরটা সন্দীপন দুজনের জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছে। সে নিজেও দুজনকে নিয়ে পড়াতে বসে। এটা আমারও একটা যোগ্য, সন্দীপন বলে। পরীক্ষার 10 দিন আগে সন্দীপন অফিস থেকে ছুটি নিয়েছে। পরীক্ষার দিনগুলো স্বামী স্ত্রী মিলে তাদের পৌঁছে দেয়, ফেরার সময় নিয়ে আসে।
সেই সময় সুশোভনও সস্ত্রীক এসেছিল। পরীক্ষার পর মা বাবা মেয়েকে নিয়ে কলকাতা চলে গেল। এবার রেজাল্টের অপেক্ষা। সেদিন ভোরবেলায় সর্বাণী মেয়েকে ঠেলে ডাকলো, অঞ্জু, অঞ্জু, ওঠ, তোর মেরিট লিস্টে নাম উঠেছে। অঞ্জু তড়াক করে লাফিয়ে উঠল। তাল সামলাতে না পেরে সে পড়ে যাচ্ছিল। মা তাকে ধরে ফেলল। সেই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খবরে কাগজে ছাপানো হতো। সুশোভন সর্বাণী রাতে ঘুমাতে পারেনি। আমার কত র্যাঙ্ক হয়েছে বাবা? 52। র্যাঙ্ক বড় কথা নয় মা, আমার মেয়ের নাম মেরিট লিস্টে উঠেছে এটাই বড় খবর, সুশোভন সগর্বে বললেন। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা দেয়, তাদের মধ্যে থেকে মেরিট লিস্ট বেরোয়, সেই মেরিট লিস্টে আমার মেয়ের নাম। দেবের কি রেজাল্ট হয়েছে বাবা? দেব তৃতীয় হয়েছে। ওদের বাড়িতে তো এতক্ষণে খবরের কাগজের লোক সব পৌঁছে গেছে। সুশোভন বললেন, ওকে ফোন কর, ওকে অভিনন্দন জানাতে হবে। শুধুই অভিনন্দন নয়, ওকে ধন্যবাদও জানাতে হবে। ও সন্দীপনদা, তোমার মেয়েকে নিয়ে অনেক খেটেছে, সর্বাণী বলল। সে তো 100 বার। দেবাঞ্জলি দেবের বাড়িতে ফোন করল। অনেক চেষ্টার পর দেব ফোন তুলল। আমরা কলকাতা যাচ্ছি কাকিমা, একটু দেবীকে দিন না। থ্যাংক ইউ দেব, আমি জানি তোমার জন্য আমার নাম মেরিট লিস্টে উঠেছে। অঞ্জু ধরা গলায় বলল, আমার নাম মেরিট লিস্টে উঠবে আর তাতে তোমার নাম থাকবে না? সেটা তো আমার হার হতো দেবী। অঞ্জুর দু চোখ ঝরে পড়ছে। কি হলো মা? সর্বাণী মেয়েকে জড়িয়ে ধরলেন। ওরা আসছে মা। কয়েক ঘন্টা পরে সন্দীপন আর চৈতালি দেবকে নিয়ে এসে পৌঁছলেন। আরও একবার হই হই চলল। পরিবেশ যখন একটু শান্ত হয়েছে, তারা দেখল অঞ্জু দেবের সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে এমন সহজ সরলভাবে গল্প করছে যেমন কিছুই হয়নি। মেরিট লিস্টে নাম থাকার দরুন দেবাঞ্জলি কলকাতায় এক নামকরা স্কুলে ভর্তি হয়েছে। যদিও সে নিজে সেটা চায়নি, দেবের সাথে তার এক অন্য সম্পর্কের সূচনা হয়েছে। দেবাঞ্জলি সেটা উপলব্ধি করেছে দেবের কাছ থেকে দূরে চলে আসার পরে। ও আমাকে অনেক সাহায্য করেছে বাবা, ওকে ছাড়া আমি কি পারতাম এত সব? অঞ্জু বাবাকে বোঝাবার চেষ্টা করেছিল, সর্বাণীও তাতে যোগ দিয়েছিল। তুমি বড় হয়েছ মামনি, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। দেব কি সারা জীবন তোমাকে দেখবে? ওকে নিজের কেরিয়ারও গড়ে তুলতে হবে তো। সুশোভন মেয়েকে বোঝালেন, কাকু কাকি তোমাকে স্নেহ করেন, দেব তোমার ছোটবেলার বন্ধু, সব মানছি আমি, কিন্তু বাস্তবকে তোমায় মানতেই হবে। সুশোভন কথা শেষ করে দিলেন। দুই বাল্যবন্ধু দূরে চলে গেছে, দুজনে পরস্পরকে চিঠি লেখে। তখন মোবাইল ফোন দেশে আসেনি, আসলেও সেটা সবার হাতে হাতে পৌঁছয়নি। সবার বাড়িতে ফোন থাকে না। অঞ্জু ক্রমশ তার সতেজতা, তার বুদ্ধির ক্ষুরোধার হারিয়ে ফেলছে। আগে কোনো কিছুতে আটকালে সে দেবের কাছে জেনে নিত, কাকুকে জিজ্ঞাসা করত। অফিস থেকে ফিরতে ফিরতে সুশোভনের প্রায় 7টা বেজে যায়। ভিড় বাসে ঝুলতে ঝুলতে আসা ক্লান্ত বিধ্বস্ত বাবাকে কিছু জিজ্ঞাসা করতে অঞ্জুর মন চায় না। বাবা মেয়ের জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছেন, কিন্তু তাদের একরকম বাধা গড়া গত থাকে। দেব ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, এখন জয়েন্টের জোর প্রস্তুতি চলছে। অঞ্জু যখন দেবের সাথে ছিল তখন সে অনেক স্বপ্ন দেখেছিল, এখন আর তার সে মনের জোর নেই। যদিও দেব প্রত্যেক চিঠিতে তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেব তার কীর্তি বজায় রেখেছে। এবার সে মেরিট লিস্টে 2য় স্থান পেয়েছিল। অঞ্জু সেখানে ঠাঁই পায়নি, যদিও সে সব কটি বিষয় লেটার পেয়েছিল। ছেলের পরীক্ষার ঠিক আগে সন্দীপনের কলকাতা বদলি হয়েছে। দেব জয়েন্টেও ভালো জায়গা পেয়েছিল। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হয়েছে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে মেরিট লিস্টে স্থান পাওয়ার দরুন সে স্কলারশিপ পায়, তাতে তার পড়ার খরচ অনেকটা সুরাহা হয়। দেবাঞ্জলিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসি পড়তে আরম্ভ করেছে। সুশোভনের বাড়ির পাশে সন্দীপন একটা বাড়ি ভাড়া পেয়েছে। দেব আর অঞ্জু আবার কাছাকাছি চলে এসেছে। দুজনে সারা দিন সাথে থাকে, একসাথে কলেজে যায়, একসাথে লেখাপড়া করে। দেব দেবীকে সাহায্য করে, দেবী আবার তার সতেজতা, তার বুদ্ধির ক্ষুরোধার ফিরে পেয়েছে। দেব বলে, কোনো টপিক মনে রাখতে হলে মুখস্থ করলে হবে না, বুঝে আত্মসাৎ করতে হবে, তখন আর মুখস্থ করবার প্রয়োজনই হবে না। দেবাঞ্জলি বিএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিল। সে ঠিক করেছে সে বায়োকেমিস্ট্রি নিয়ে এমএসসি পড়বে। দেবের এখনও 1 বছর বাকি বিটেক পাশ করতে। দুজনের সম্পর্ক আর বন্ধুত্বের পর্যায়ে নেই।
সেটা কারো বলার অপেক্ষা রাখে না। দুই মায়ে নিজেদের মধ্যে জল্পনা কল্পনা শুরু করে দিয়েছেন। দুজন যে যার কর্মক্ষেত্রে একটু থিতু হয়ে নিলে পরে 4 হাত এক করবার ব্যবস্থা করা হবে। পরিণয়ই তাদের সম্পর্কের অভীষ্ট পরিণতি, দুজনেই সেটা জানে। দেব শান্ত স্বভাবের, সে বন্ধুদের আড্ডায় যোগ দেয়, নানা আসরে সঙ্গ দেয় বন্ধুদের, কিন্তু সে সাধারণত হই হই পছন্দ করে না। সে পরনিন্দা পরচর্চায় যোগ দেয় না, বরঞ্চ সে সাথে থাকলে সে বন্ধুদের পিএনপিসিতে বাধা দেয়। সে বলে, যে সামনে নেই তার অবর্তমানে তাকে নিয়ে সমালোচনা করাটাই অন্যায়। তোমাদেরকে এইসব ছাড়া আর কোনো কাজ নেই? সে বন্ধুদের মৃদু ধমক দেয়, তবে সবাই তাকে পছন্দ করে। সে ছেলে মেয়ে, পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে যথাসম্ভব সাহায্য করে। সেদিন দেব লাঞ্চের সময় বন্ধুদের সাথে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যান্টিনে বসেছিল। এর ওর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই নিয়ে ঠাট্টা তামাশা চলছে। হঠাৎ একজন দেবকে বলল, হ্যাঁ রে দেব, তুই তোর গার্লফ্রেন্ডকে বলেছিস? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, দেব গম্ভীর স্বরে বলল। যা, ঢং করিস না তো। ঢং নয়, দেবী আমার ছোটবেলার সঙ্গী। আমরা শিশু বয়স থেকে একসাথে থেকেছি, একসাথে এক স্কুলে এক ক্লাসে লেখাপড়া করেছি। দেব বলল, সে কি শুধুই তোর বান্ধবী? তুই ওকে ভালোবাসিস না? দেব কিছু বলল না। ও কি বলবে, ক্যাবলা শালা। জেনে রাখ, মেয়েরা কাপুরুষদের পছন্দ করে না, বিয়ে ম্যান। একজন দেবের ভিড় চাপড়ে দিল। তুই যদি না বলিস অন্য কেউ বলে ফেলবে, তখন তুই বসে আঙুল চুষিস। অন্য একজন চোখ টিপে বলল, আমি বুঝে পাই না ওই মেয়েটা বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে। আই লাভ ইউ বলতে এত কিসের সংকোচ? সব কিছু বলতে হয় না, দেবীকে আমার বলতে হয় না। সবাই হো হো করে হেসে উঠল। আরে বাস, তাই নাকি? তলে তলে এত দূর গড়িয়েছে, আমরা তো টেরই পাইনি। তখনই দেবাঞ্জলি সেখানে এসে পৌঁছেছে, সুতরাং সব ছেলেরা কেটে পড়ল। সেবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়ার উৎসব পালন করা হয়েছিল। 1 সপ্তাহ ধরে তার বিখ্যাত নাটক মঞ্চস্থ হয়েছিল। উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয়েছিল শেক্সপিয়ারের বহু চর্চিত নাটক ওথেলো। দেব নাম ভূমিকায় অভিনয় করছে। আবেগ এবং ঈর্ষা, প্রেম এবং সন্দেহ সে এমনভাবে ফুটিয়ে তুলেছে যে সকল দর্শক স্তব্ধ হয়ে গিয়েছিল। নাটকের শেষে যখন ওথেলোর ভূমিকায় দেব ডেসডিমোনোর মৃতদেহের ওপর হাহাকার করে বিলাপ করে উঠেছে, তখন হলে অনেকেই চোখের জল আটকাতে পারেনি। যদিও ওথেলো ঈর্ষাবশত নিজের হাতে ডেসডিমোনোকে হত্যা করেছে। দেব দেবাঞ্জলিকে হলের সামনে দাঁড়াতে বলেছিল। দেব ব্যবস্থাপক দলের সদস্য, সবকিছু গুছিয়ে বেরোতে তার একটু সময় লাগবে। আরে দেবাঞ্জলি, তুমি এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? রণজয় দেবের সাথে দেবের ক্লাসে পড়ে। দেবের জন্য? ও আমাকে এখানে দাঁড়াতে বলেছিল। কেন, কি হয়েছে? দেবাঞ্জলি ভুরু কুঁচকে বলল, আরে তুমি জানো না, ওর বাবা সিরিয়াস। দেব তো শুনে ছুটে গেল হসপিটালে। আরে আমাকে তো কিছু বললো না। কোন হসপিটালে নিয়ে গেছে ওর বাবাকে? দেবী বলল, রুবি। দেবাঞ্জলি ভেবে পাচ্ছে না তার কি করা উচিত। আমি ওইদিকে যাচ্ছি, তুমি চাইলে যেতে পারো আমার সাথে। রন আর চোখে তার সাগরেদদের ইঙ্গিত করল। আমার ওখানে যাওয়া উচিত। দেবী রণজয়ের গাড়িতে গিয়ে বসল। সে গাড়ি ছেড়ে দিল। একটু গিয়ে সে গাড়ি একটু আস্তে করায় তার দুজন বন্ধু গাড়িতে উঠে পড়ল। দেবী চমকে তাদের দিকে তাকালো। ও কিছু না, ওরাও ওইদিকে যাবে তাই তুলে নিলাম। আমি তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাব, তুমি ফার্স্ট প্রায়োরিটি। রন বলল। দেব ঠিক সেই সময় হল থেকে বেরিয়েছে। আরে দেবী কোথায় গেল? তুই এখানে দেব? শুনলাম তোর বাবা সিরিয়াস। শান্তনু দেবের বন্ধু, তার সামনে দিয়ে দেবী রণজয়ের গাড়িতে উঠেছে। কে বলল? আমি তো এইমাত্র বাবার সাথে কথা বললাম। হঠাৎ দেব চঞ্চল হয়ে উঠল। কোথায় কোথায় নিয়ে গেছে দেবীকে? রুবি হাসপাতাল বলল। শান্তনু দেবের অস্থিরতা দেখে বুঝতে পেরেছে ব্যাপারটা। দেবীর ভীষণ বিপদ শান্তনু, আমাকে যেতে হবে। তুই যাবি আমার সাথে প্লিজ? দেব শান্তনুর কাছে ছুটে আসলো। হ্যাঁ হ্যাঁ চল। শান্তনুর মোটর সাইকেল সামনেই দাঁড়িয়েছিল। আমি চালাচ্ছি। দেব মোটর সাইকেল নিয়ে ছুটিয়ে দিল। রণজয়ের গাড়ি বাইপাসে উঠেই হঠাৎ রাস্তা থেকে নেমে পড়ল। এই দিকটা আলো নেই। একদিকে কয়েকটা নির্মীয়মান ফ্ল্যাট বাড়ি,
রণজয়ের সঙ্গীরা এবার তাদের সমূর্তি ধারণ করেছে। তারা দেবাঞ্জলিকে জোর করে গাড়ি থেকে টেনে নামালো। দেবীর মুখ চাপা দিয়ে দুজনে তাকে তুলে নিয়ে চলল নির্মীয়মান ফ্ল্যাট বাড়ির দিকে। দেবী নিজেকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছে। আরে আরে, এত অস্থির হচ্ছ কেন ম্যাডাম? ঘণ্টাখানেকের মধ্যে ছেড়ে দেব তোমাকে, রণজয় অশ্লীল ইঙ্গিত করে বলল। তখনই দেবের লাথিতে একজন ছিটকে পড়ল। তার মোটর সাইকেলের একটা চাকা একজনের হাতের ওপর দিয়ে চলে গেল। সে আর্তনাদ করে বসে পড়েছে। আজ দেব রুদ্র মূর্তি ধারণ করেছে। অন্যজনের পাজরে দেব সজোরে লাথি চালিয়েছে। শান্তনু ঠিক সময় লাফিয়ে পড়ে নিজেকে গুরুতর আঘাত থেকে রক্ষা করেছে। সে বুঝে পাচ্ছে না এইসব কি হচ্ছে, সে কি করবে। দেবী হকচকিয়ে দূরে সরে দাঁড়িয়েছে। তখনই রণজয় পকেট থেকে রিভলভার বের করে তার বাট দিয়ে দেবের মাথায় সজোরে বাড়ি মেরেছে। রক্তে দেবের মুখ মাথা ভেসে যাচ্ছে। সে সশব্দে মাটিতে পড়ে গেল। শালা, হিরোগেরি দেখাবি, মর তবে, বলে রণজয় অতর্কিতে গুলি চালালো। দেব শেষ মুহূর্তে নিজেকে বাঁচাবার চেষ্টা করল, কিন্তু গুলি তার পাঁজর ভেদ করে গেছে। দেব মাটিতে লুটিয়ে পড়ল। দেব, দেব! দেবাঞ্জলি ব্যাকুল হয়ে দেবের দিকে ছুটল। শান্তনু হঠাৎ রণজয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে রণজয়কে এলোপাথারি ঘুষি লাথি মারতে শুরু করল। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবাদ্রি সান্যাল ঠিক সেই সময় দৈবাত বাইপাস দিয়ে যাচ্ছিলেন। তার চোখের সামনে মুহূর্তে ঘটে গেল ঘটনাটা। দেবাঞ্জলি দেবের বুকের ওপর ঝুঁকে পড়ে অধীর কণ্ঠে তাকে ডাকছে, কিন্তু দেব নিশ্চল। দেবাদ্রি সান্যাল ওয়্যারলেসে খবর পাঠালেন। আরও পুলিশ বাহিনী এসে জায়গাটা ঘিরে ফেলেছে। অ্যাম্বুলেন্স চলে এসেছে। তিনি দেবকে পিজি হসপিটালে পাঠাবার ব্যবস্থা করলেন। একজন সিনিয়র পুলিশ ইন্সপেক্টরকে সাথে পাঠালেন। তিনি দেবাঞ্জলিকে শান্তনুর সাথে হাসপাতাল পাঠালেন। একজন মহিলা সাব ইন্সপেক্টর দেবাঞ্জলির সাথে গেল। পিজি হসপিটালের ডিরেক্টরের সাথে দেবাদ্রির পরিচয় আছে। আবার দেবাদ্রির ছেলে ওনার ছাত্র, পিজিতেই কাজ করে। সুতরাং যে মুহূর্তে সাইরেন বাজাতে বাজাতে অ্যাম্বুলেন্স দেবকে নিয়ে পৌঁছেছে, সে মুহূর্তে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। দেবাঞ্জলি পাথর হয়ে গেছে। শান্তনু দেবের মা বাবাকে সব জানিয়েছে। দেবের মা বাবা সঙ্গে সঙ্গে চলে এসেছেন। দেবীর মা বাবাও সাথে এসেছেন। ওরা প্রিয়কে মেরে ফেলেছে, ওরা প্রিয়কে মেরে ফেলেছে। ওনাদের দেখে দেবী ফুপিয়ে কেঁদে উঠল। খবর দাবানলের মতো যাদবপুর ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়েছে। ছাত্র পরিষদের দল বল হসপিটালে চলে এসেছে। হই হই চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। পাহারারত পুলিশ বাহিনী তাদের শান্ত করতে হিমশিম খাচ্ছে। দেবাদ্রি ইতিমধ্যে অপরাধীদের ব্যবস্থা করে হসপিটালে চলে এসেছেন। আপনারা একটু শান্ত হন প্লিজ, দেবপ্রিয়র অবস্থা ভালো নেই। আমরা যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু ওনার প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে। ওর ম্যাচিং গ্রুপের ব্লাড পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করছি। আপনারা যদি ওর গ্রুপে রক্ত জোগাড় করতে পারেন তাহলে ভালো হয়। সঙ্গে সঙ্গে অনেক ছাত্র এগিয়ে আসলো। ডাক্তার সাহেব, দেব ঠিক হয়ে যাবে তো? ওকে বাঁচান ডাক্তার সাহেব, ওকে ছাড়া আমি বাঁচব না। বয়স্ক ডাক্তারের দুহাত চেপে ধরে দেবী ঝরঝরিয়ে কেঁদে উঠল। তুমি শান্ত হও মা, ঠাকুরের কাছে প্রার্থনা করো। কেন স্যার, আপনি এই রকম বলছেন কেন? দেবী ভয়ার্ত কণ্ঠে বলল। আপনি সত্যি করে বলুন প্লিজ, ও কি? দেবী কেঁপে উঠল। না না, বললাম তো আমরা সব দিক থেকে চেষ্টা করে যাচ্ছি। ওর মাথায় সাংঘাতিক আঘাত লেগেছে। দেব এখন কোমায়। কবে জ্ঞান ফিরবে বলতে পারছি না ঠিক এই মুহূর্তে। সবার প্রথমে ওকে রক্ত দিতে হবে। আমি আছি এখন। ওর অবস্থা স্টেবল না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ডাক্তার সমীরণ সেন শর্মা দেবাদ্রির দিকে তাকিয়ে ভেতরে চলে গেলেন। দেবকে রক্ত দেওয়া শুরু হয়েছে। সবাই উৎকণ্ঠা নিয়ে দোলাচলের মধ্যে রাতের প্রহর গুনছে। সারা রাত ডাক্তাররা দেবকে নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালালেন। সকালে ডাক্তার সেন শর্মাকে আসতে দেখে সবাই উদ্বিগ্ন মুখে তার দিকে এগিয়ে গেলেন। ও কেমন আছে স্যার? দেবী জিজ্ঞাসা করল। এখনই সঠিক বলতে পারছি না। প্রয়োজনীয় রক্ত দেওয়া হয়েছে, ভাইটাল সাইন সব ঠিক আছে। ওকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করা হয়েছিল, কিন্তু তাও বেঁচে গেছে। কোনো ভাইটাল অর্গানে গুলি লাগেনি। এটা মিরাকেল ছাড়া আর কি হতে পারে? আমরা ব্রেন এক্সরে, সিটি স্ক্যান করেছি। ওর ম্যাসিভ ব্রেন হেমোরেজ হয়েছে।
ব্রেনে কি ড্যামেজ হয়েছে, কতটা ড্যামেজ হয়েছে বলা যাচ্ছে না, তার জন্য ওর জ্ঞান ফেরাটা জরুরি। আমরা চেষ্টা করছি ব্রেন হেমোরেজটা ক্লিয়ার করার। ঠাকুর আছেন, ওর এত বড় আত্মত্যাগ বিফলে যাবে না। নিজেকে সামলাও মা। ভদ্রলোক আস্তে করে দেবীর কাঁধ চাপড়ে দিয়ে চলে গেলেন। দেবীর দু চোখ ভেসে গেছে। সর্বাণী মেয়েকে জড়িয়ে ধরলেন। ও ঠিক হয়ে যাবে, একেবারে সেরে উঠবে, তুই দেখিস। চৈতালি নিথর হয়ে বসে রয়েছে। সুশোভন সন্দীপনকে বোঝাচ্ছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। খবরটা প্রায় সব খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় জায়গা পেয়েছে। বেশ মুখরোচক শিরোনাম দিয়ে খবরটা ছাপা হয়েছে। টিভিতেও খবরটা প্রচার হয়েছে। রণজয়ের বিরুদ্ধে দেবীর শ্লীলতাহানি, প্রতারণা আর দেবকে খুন করার চেষ্টার মামলা দাখিল করা হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দাখিল করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি ক্রাইম ব্রাঞ্চ এই অপরাধের প্রত্যক্ষদর্শী। আশা নিরাশার মধ্যে সবার দিন কাটছে। দেবী দেবের বিছানার পাশে ঠায় বসে রয়েছে। সবাই তাকে অনেক বোঝাচ্ছে, আশ্বাস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে সেখান থেকে নাড়ানো যায়নি। ডাক্তার সেন শর্মা তাকে রোগীর কোম্পানিয়ন পাস বানিয়ে দিয়েছেন। সে আর অন্য আর একজন হসপিটালে থাকতে পারবে। দেবের ঘরের সাথে লাগোয়া একটা ঘর আছে। চৈতালি আর দেবী সেখানে থাকে। ছাত্র পরিষদ চাঁদা করে দেবের জন্য টাকা তুলেছে। দেবী সারাক্ষণ তার পাশে বসে থাকে। দেবের শরীরে নানা রকম নল লাগানো রয়েছে। স্যালাইন দেওয়া হচ্ছে, গ্লুকোজ দেওয়া হচ্ছে, নাকে অক্সিজেনের নল, মাথার কাছে মনিটরে ব্লাড প্রেশার, পালস, শরীরে অক্সিজেন লেভেল দেখা যাচ্ছে। কখনো দেবীর চোখে অশ্রু, কখনো আতঙ্ক, কখনো আশঙ্কা। শান্তনু প্রতিদিন এসে বন্ধুর খবর নেয়। দেবাদ্রি সান্যালও মাঝে মাঝে আসেন। সেদিন দেবী জানালার দিকে চেয়ে দেবের কাছে বসে রয়েছে। দেবের হাত দেবীর হাতে। কখন তার অজান্তে দুফোঁটা চোখের জল দেবের হাতের উপর পড়েছে। সহসা দেবের হাত নড়ে উঠল। দেব চোখ খুলেছে। দেবী তার মুখের ওপরে ঝুঁকে পড়ল। প্রিয়, প্রিয়। দেব ক্ষীণ কণ্ঠে কিছু বলছে, কিন্তু তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে। ডাক্তার, ডাক্তার। ডাক্তার, নার্স ছুটে আসলেন। ডাক্তার দেবকে পরীক্ষা করলেন। দেব তার মুখে লাগানো অক্সিজেন মাস্ক সরাতে চাইছে। দাঁড়াও দেখি। ডাক্তার দেবের মাথার কাছে লাগানো মনিটরে চোখ রাখলেন। আচ্ছা, একটু মাস্কটা খুলে দেখি। মাস্ক দেবের মুখের ওপর থেকে সরানো হলো। দেব শ্বাস নিতে পারছে। ডাক্তার তার অবস্থা জানেন। তিনি নার্সকে ইঙ্গিত করলেন। নার্স সিডেটিভ ইঞ্জেকশন নিয়ে এসেছে। দেব তার দুর্বল হাত তুলে নার্সকে থামিয়ে দিয়ে বলল, একটু দাঁড়ান প্লিজ, আমি একটু দেবীর সাথে কথা বলবো। আচ্ছা, তবে বেশি কথা বলবে না। তুমিও দেখবে মা, ও যেন কোনো চাপ না নেয়। ডাক্তার সেন শর্মা নার্সকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দেবী। দেব ক্ষীণ স্বরে ডাকল। দেবী দেবের মুখের ওপর ঝুঁকে পড়ল। তুমি বেশি কথা বলো না প্রিয়। তুমি কলেজ যাওনি? তুমি এই অবস্থায় হাসপাতালের বিছানায় পড়ে রয়েছ। আমি কি করে কোথায় যাব? তুমি জানো না আমরা কি করে কাটিয়েছি এই 1 মাস। দেবীর দু চোখ ভেসে গেছে। না দেবী, তুমি কাঁদবে না, আমি তো এখন ভালো আছি। দেব দেবীর হাতের ওপরে নিজের হাত রাখল। আমি 1 মাস অজ্ঞান ছিলাম। হ্যাঁ, এই 1 মাস আমরা ভীষণ দোলাচলে দিন কাটিয়েছি। ডাক্তাররা খোলসা করে কিছু বলছে না। আচ্ছা, ওই সব এখন থাক, তুমি বেশি কথা বলো না। কোনো রকম মানসিক চাপ দেবের জন্য ভালো না, সে জানে। আমি ভালো আছি দেবী। এতদিন অনেক ক্লাস কামাই হয়েছে। আজ কি বার? তখনই দেবের ঘরে লাগানো ক্যালেন্ডার নজর পড়ল। শুক্রবার, মার্চ 20 তারিখ। আরে, তোমার পরীক্ষা তো চলে এলো। কত ক্ষতি হয়ে গেল তোমার। তখনই দেবের মা বাবা, দেবীর মা বাবা একসাথে ডাক্তারের সাথে ঘরে ঢুকলেন। ডাক্তারবাবু, আমরা দেবকে কবে বাড়ি নিয়ে যেতে পারবো? সন্দীপন জিজ্ঞাসা করল। আরে দাঁড়ান দাঁড়ান, এই তো দেব কোমা থেকে জেগেছে। ওর ব্রেন হেমোরেজ ক্লিয়ার হয়নি। কোথায় কি ক্ষতি হয়েছে আমাদের দেখতে হবে। ওর বিপদ কেটেছে, কিন্তু এখনও সুস্থ হয়ে ওঠেনি। আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে। ডাক্তার সেন শর্মা বললেন।
সবার মুখে ব্যথার ছায়া ঘনিয়ে এসেছে। দেবী ফুপিয়ে কেঁদে উঠল। না দেবী, তুমি কেঁদো না। দেব ব্যস্ত হয়ে বিছানা ছেড়ে উঠতে চাইল। সে তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। দেবী ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলল। দেবাঞ্জলি আবার কলেজ যেতে শুরু করেছে। সে বিকেলে কলেজ থেকে সোজা দেবের কাছে চলে আসে। রোগীর সাথে দেখা করবার নির্দিষ্ট সময়ের পরে দেবের বাবা দেবাঞ্জলির মা বাবার সাথে বাড়ি ফিরে যায়। দেবের মা আর দেবী থেকে যায় দেবের কাছে। দেবী দেবের পাশে বসে তার পড়াশোনা করে। দেব সাংঘাতিক ঝড় পার করে এসেছে। ডাক্তারদের আশঙ্কা ছিল তার অনেক শারীরিক মানসিক ক্ষতি হয়ে যাবে। সে হয়তো পঙ্গু হয়ে যাবে, হয়তো বিগত সব কিছু ভুলে যাবে। তার কিছুই হয়নি দেবের। তার স্মৃতিশক্তি আগের মতোই প্রবল, বুদ্ধির ক্ষুরোধার যথাবৎ বজায় রয়েছে। সে দেবীর মুখ দেখে বুঝতে পারে দেবীর কোনো টপিক বুঝতে অসুবিধা হচ্ছে। দেখি তোমার বইটা, কিসের অসুবিধা হচ্ছে? দেবী অবাক চোখে তাকায় দেবের দিকে। না, কিছু না। আমি কি কিছু বলেছি তোমায়? বলবে কেন? আমি তোমার মুখ দেখে বুঝতে পারি। দেব বইটা দেবাঞ্জলির হাত থেকে টেনে নেয়, বুঝিয়ে দেয় সব কিছু। কিন্তু দেব অল্পেতে ক্লান্ত হয়ে পড়ে। দেবী প্রতিদিন সকালে কলেজ চলে যায়। মা দেবকে 11টার মধ্যে খাইয়ে দেন। দুপুরে দেব টানা ঘুম দেয়। দেবীর সামনে পরীক্ষা। সে রাত জেগে পড়াশোনা করে। তার দেবকে দরকার লাগতে পারে, কিন্তু সে বারে বারে ঝিমিয়ে পড়ে, আবার ধর্মড়িয়ে জেগে ওঠে। তুমি ঘুমাও না প্রিয়, তোমার এখন বিশ্রাম দরকার, দেবী বলে। সে দেখেছে কিছু ধরতে গেলে দেবের ডান হাতটা কাঁপে, পেন হাত থেকে খসে পড়ে। দেবাঞ্জলি ডাক্তারকে সেটা বলেছে। ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কত বড় ব্রেন ইনজিউরি হয়েছিল দেবের। ভগবান বাঁচিয়েছেন যে কোনো বড় ক্ষতি হয়নি দেবের। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, নার্ভ স্টিমুল্যান্ট দেওয়া হচ্ছে, ডাক্তার বোঝান। ওর তো হাঁটতে গেলেও পা কাঁপে ডাক্তারবাবু। সেটাও একই কারণ। ঠিক হয়ে যাবে সব, তবে ধৈর্য ধরতে হবে। দেবের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেবাঞ্জলির দু চোখ ভরে আসে। আমাকে বাঁচাতে গিয়ে দেবের কি অবস্থা হয়েছে সে ভাবে। 3 মাস হাসপাতালে কাটিয়ে আজ দেবপ্রিয় বাড়ি ফিরেছে। 2 বাড়ির সকলে হাসপাতালে গিয়েছিল দেবকে আনতে। এর মাঝে অনেক কিছু ঘটে গেছে চারিদিকের পৃথিবীতে। দেবীর এমএসসি পার্ট 1 পরীক্ষা ভালোই হয়েছে। দেব বিটেক পরীক্ষা দিতে পারেনি। আজ শান্তনু সাথে এসেছে। সবাই হাসপাতালের জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে এসেছে। এই কয়েক মাসের মধ্যে 2 পরিবার যেন এক হয়ে গেছে। সন্দীপন 1 কাপ চায়ের জন্য আস্তে করে চৈতালিকে ইঙ্গিত করলেন। তোমরা সবাই চা খাবে তো? চৈতালি চারিদিকে দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ, মন্দ হয় না। সুশোভন সর্বাণীর দিকে তাকিয়ে বললেন। কিছুক্ষণের মধ্যে চা আর পাঁপড় ভাজা চলে এসেছে। আরে শান্তনু, আজ তোর ক্যাম্পাস ইন্টারভিউয়ের কি হলো? দেব বন্ধুকে জিজ্ঞাসা করল। হ্যাঁ, ভালোই হয়েছে। ডিভিসি থেকে অফার পেয়েছি, রেজাল্ট বেরোলেই জয়েন করতে পারবো, শান্তনু আস্তে করে বলল। দেবীর চোখ চিকচিক করে উঠল। আমার জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে গেল প্রিয়। ওর জন্য তোমার ক্ষতি রোধ করা বেশি জরুরি ছিল দেবী। ও ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কলেজের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে দেবকে ফাইনাল সেমিস্টারের ফিস দিতে হবে না। সেমিস্টারের ওপেনিং ডেতে ওকে সংবর্ধনা জানানো হবে। হ্যাঁ, আমি সবই শুনেছি, সবই জেনেছি, কিন্তু প্রিয়র 6 মাস তো নষ্ট হয়ে গেল, দেবী বলল। দেব নিজের প্রাণপণ করে আমার মেয়েকে বাঁচিয়েছে, সুশোভন বললেন। আমি কি করতাম কাকু? সেই মুহূর্তে আমি দেখলাম দেবীর সাংঘাতিক বিপদ। অন্য কিছু ভাবতে পারিনি আমি। দেবীর যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? দেবীকে ছাড়া বেঁচে থাকার তো কোনো অর্থ নেই। আমরা শিশু বয়স থেকে সাথে আছি কাকু, দেব অবরুদ্ধ কণ্ঠে বলল। হ্যাঁ বাবা, তুমি সুযোগ্য সাথীর দায়িত্ব পালন করেছ। নিজের জীবন বিপন্ন করে ওর মর্যাদা, ওর প্রাণ রক্ষা করেছ তুমি। সর্বাণী এগিয়ে এসে দেবের মাথায় হাত বুলিয়ে দিলেন। দেবপ্রিয় আর দেবাঞ্জলি আবার জীবনের সহজ ছন্দে ফিরে গেছে। দেবকে বিটেক ফাইনাল পরীক্ষার জন্য আরও 6 মাস ব্যয় করতে হবে। দেবী এমএসসি ফাইনাল পরীক্ষা দেবে পরের বছর। দেব যথারীতি খুব ভালোভাবে বিটেক পরীক্ষা পাশ করেছে। সে রেজাল্ট বেরোবার আগেই কলকাতায় এক বহুজাতিক কোম্পানিতে চাকরিও পেয়ে গেছে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট দেবপ্রিয়র ইন্টারভিউ নিয়েছিলেন। তিনি দেবের সাহস আর আত্মত্যাগের খবর পড়েছিলেন খবরের কাগজে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার কিছু বন্ধু ওখানেই পড়ান।
বন্ধুদের কাছে তিনি ঘটনাটা বিশদভাবে জেনেছিলেন। সেই ঘটনার পরে দেবপ্রিয় আর দেবাঞ্জলির সম্পর্ক আরও বেশি অন্তরঙ্গ হয়েছে। দেব দেবীর প্রতি অনেক বেশি সচেতন হয়েছে, যত্নবান হয়েছে। দেবীও তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে উঠেছে। কলেজের গণ্ডি পেরিয়ে দেব কর্মজীবনে যোগ দিয়েছে। তবে দেবী এখনও বিকেলে তার প্রিয়র জন্য অপেক্ষা করে। দেব প্রতিদিন কাজের শেষে কলেজে দেবীর কাছে চলে আসে। দুজনে একসাথে বাড়ি ফেরে। প্রথম মাসের মাইনে দিয়ে দেব একটা মোবাইল উপহার দিয়েছে দেবীকে। এত দামি ফোন? ফোনটা হাতে পেয়ে দেবী বলল। আমার দেবীর চোখের জল অনেক বেশি দামি। দেব বলল, এখন তো আর আমি সবসময় তোমার কাছে থাকতে পারি না। কলকাতার ট্রাফিকের যে অবস্থা, আবার সল্টলেকের অফিস থেকে আসতে কত সময় লাগবে কেউ বলতে পারে না। দেব চেষ্টা করে যাতে দেবীকে তার জন্য বেশি অপেক্ষা না করতে হয়। এখন আর দেবী তার কথায় লজ্জা পায় না। বাড়িতে সবাই জানে তাদের সম্পর্ক কি। সময় হলে সে সম্পর্ক বাস্তবায়িত হবে। কেউ না বললেও সবাই জানে। দেবী যথাসময়ে এমএসসি প্রথম শ্রেণীতে পাশ করেছে। দেবী পিএইচডির জন্য নিজের নাম রেজিস্টার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সে বরাবর সব পরীক্ষায় প্রথম শ্রেণীতে পাশ করেছে, সুতরাং তার বিশেষ অসুবিধা হয়নি। এবার যে আলোচ্য বিষয় নিয়ে সে গবেষণা করতে চায় তার উপর একটা সারসংক্ষেপ জমা দিতে হবে। দেব তার সঙ্গে যোগ দিয়েছে। সে খুঁজে খুঁজে নানা বই নিয়ে আসে, নানা লোকের সাথে আলোচনা করে, নানা লোকের পরামর্শ নেয়। প্রায় ছুটির দিনে দেখা যায় দুজনে নিভৃতে এক মনে আলোচনা করছে। দেখা যায় দেব হাত পা নেড়ে উৎসাহের সাথে কিছু বলছে, আর দেবী হা করে চেয়ে আছে তার দিকে। তুমি কিছু শুনছো? হা করে তাকিয়ে আছো। দেব বলে, হ্যাঁ, তুমি বলে যাও। বেশ লাগে তোমাকে দেখতে। আমার মুখ দেখে তোমার পিএইচডির সিনোপসিস তৈরি হয়ে যাবে। দেব দেবীকে ঠেলে দিয়ে বলে, তুমি তো আছো, তুমি বলে দেবে, আমি লিখে নেব। দেবী নিষ্পাপ বালিকার মতো বলে। দেব এবার হেসে ফেলে, পাগলি। সেদিন দেব যখন অফিস থেকে বাড়ি ফিরল তখন তার মুখ থমথমে। মা দরজা খুলেছিলেন। ছেলের মুখ দেখে তার বুক কেঁপে উঠল। কি হলো বাবা, তোর মুখ অমন থমথমে কেন? দেবী সে সময় কাকির কাছে এসেছিল। কি হয়েছে প্রিয়, বলো না, আমার ভয় করছে। সে দেবের হাত চেপে ধরল। সুশোভন কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছেন। বাথরুম থেকে বেরিয়ে সে দৃশ্য দেখে তিনিও এগিয়ে আসলেন। আমাকে 1.5 বছরের ট্রেনিংয়ের জন্য আমেরিকা যেতে হবে মা। দেব বলল, আরে এ তো দারুণ খবর। এতে এত মুখ কালো করার কি আছে? সবাই আনন্দে লাফিয়ে উঠল। বাবা দেবকে টেনে পাশে বসালেন। মা নানা প্রশ্ন করলেন, জানতে চাইছেন সব খুঁটিনাটি। দেবী এক পাশে নীরবে দাঁড়িয়ে রয়েছে, তার 2 চোখ ঝাপসা। তুমি মাঝে দেশে আসতে পারবে না? হঠাৎ দেবী জিজ্ঞাসা করল। সবাই মুখ তুলে দেবীর দিকে তাকালো। তার মুখ ছলছল করছে। ঠিক জানি না, মনে হয় টানা 1.5 বছর থাকতে হবে। 1 বছর ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ট্রেনিং হবে, তারপর আমাদের কোম্পানির R&D ডিপার্টমেন্টে 6 মাস। দেব বলল, ট্রেনিংয়ের পর এখানে নেক্সট প্রমোশন, কলকাতায় R&D ডিপার্টমেন্টের ম্যানেজার। কিছুক্ষণ ঘরে সবাই চুপ, সবার ভিন্ন ভিন্ন চিন্তা, আশা, উৎকণ্ঠা, আবেগ। শেষে সুশোভন বললেন, এই সুযোগ কি কেউ ছাড়তে পারে? তুমি অবশ্য যাও, আমরা তো রইলাম। হ্যাঁ তা ঠিক, কিন্তু দেব দেবীর দিকে তাকালো। তুমি যাও প্রিয়, আমি অপেক্ষা করব। যাতে তোমার ভালো হয় সে সুযোগ তুমি অবশ্যই নেবে। আমি কি? দেবীর কণ্ঠ অবরুদ্ধ হয়ে আসলো। সে নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। দেবপ্রিয় আমেরিকা চলে গেল। দেবাঞ্জলি আবার সাথীহারা। আগেও সে সাথীহারা হয়েছিল, কিন্তু এবার তার মনে হচ্ছে প্রিয় তার বুক শূন্য করে দিয়ে গেল। দেব আমেরিকা থেকে তাকে নিয়মিত ফোন করে। দেবীর পিএইচডির জন্য সিনোপসিস জমা দেওয়ার সময় এগিয়ে আসছে, কিন্তু সে হতোদ্যম হয়ে গেছে। দেব তাকে সমানে তাগাদা করে, কি হবে আমার পিএইচডি করে? আরে এ কি কথা, তোমাকে জীবন পথে এগিয়ে যেতে হবে। দেব দেবাঞ্জলিকে বোঝাবার চেষ্টা করে। একসময় দেব নিজের ট্রেনিং নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ে। অনেক দিন তার কারো সাথে কথা হয় না। 2 দেশের মধ্যে সময়ের তফাৎটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রায় 2 মাস পরে দেব আবার দেবীকে ফোন করে। এই ফোন নম্বরটি বিদ্যমান নেই। ফোনে যান্ত্রিক উত্তর ভেসে আসে। দেব চমকে ওঠে। বেশ কয়েকবার ফোন করেও সে দেবীকে পায় না। দেব সঙ্গে সঙ্গে মাকে ফোন করে। মা, তুমি জানো দেবীর ফোন নাম্বারটা কি পাল্টেছে? না, অনেকদিন ওর সাথে কথা হয়নি। ওরা তো আর আমাদের কাছে নেই। আমি দেখছি। তুই কবে ফিরছিস? তোর ট্রেনিং তো প্রায় শেষ। মা কথাটা ঘুরিয়ে দিলেন। হ্যাঁ মা, আমি আগামী বুধবার রওনা হব। আজ দেব দেশে ফিরছে। মা বাবা এয়ারপোর্টে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তারা একটা বড় গাড়ি ভাড়া করে নিয়ে গেছেন। শেষে দেব বেরিয়ে এসেছে। দেব ছুটে এসে মাকে জড়িয়ে ধরল, দুজনকে প্রণাম করল। কাকুরা আসেনি মা? দেব চারিদিকে তাকিয়ে বলল। দেবের খটকা লেগেছে। আচ্ছা বলছি, তুই আগে তোর মালপত্র গুছিয়ে তোল গাড়িতে। গাড়িতে উঠে দেব যতবার কাকু কাকিমার কথা তুলতে চেয়েছে, দেবীর প্রসঙ্গ তুলতে চেয়েছে, মা বাবা দুজনেই সযত্নে প্রসঙ্গ এড়িয়ে গেছেন। দেবের মন কু গাইছে, নিশ্চয়ই কিছু হয়েছে, মা বাবা আমাকে বলতে চাইছে না। বাড়ি পৌঁছে দেব মা বাবার সামনে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে বলো তো? তোমরা কি আমার কাছে লুকোচ্ছ? কাকু কাকিরা কেউ এয়ারপোর্টে এলো না? অন্তত দেবী আসতে পারতো। আমাকে সত্যি করে বলো না মা। দেব মায়ের হাত চেপে ধরল। মা হঠাৎ ঝরঝরিয়ে কেঁদে ফেললেন। সুশোভনদা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে বাবু। কি? দেব ধপ করে বসে পড়ল। কি করে? কবে হলো? তোমরা আমাকে জানালে না? সন্দীপন ছেলের পাশে বসে তার পিঠে হাত দিয়ে বললেন, আজ 6 মাস হলো। সেদিন শনিবার ছিল, আমাদের বাড়িতে আড্ডা চলছিল। আমি ওদেরকে সকালে গিয়ে নিয়ে এসেছিলাম, দেবীও এসেছিল। দুপুরে খাওয়া দাওয়া হলো, কিছুক্ষণ গল্প গুজব চলল। 2 বান্ধবী আমাদের ঘরে গিয়ে শুয়েছে। দেবী তার ঘরে বসে তোর কম্পিউটার খুলেছে। কাকুর দুপুরে ঘুমাবার অভ্যেস নেই তুমি জানো। ও রিক্লাইনারে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে, আমি সামনের ঘরে ডিভানে একটু গড়িয়ে নিচ্ছি। বিকেলে তোমার মা উঠে চা করে নিয়ে আসলো। দেখলাম খবরের কাগজ মেঝেতে পড়ে রয়েছে। শোভন ঘুমিয়ে পড়েছে। তোমার মা শোভনকে ডাকছে, দাদা উঠুন, চা করেছি। কাকি ডাকলো, কি গো ঘুমালে নাকি? লোকটা অদ্ভুত, যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারে। কাকি এগিয়ে গিয়ে শোভনকে ঠেলা দিল। তার ঘাড় হেলে পড়ল। চৈতালি ফুপিয়ে কেঁদে উঠল, নেই নেই, দাদা চলে গেছেন। দেব পাথর হয়ে গেছে। সবাই স্তব্ধ। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা নেই। কাকি, দেবী এখন কোথায়? অনেকক্ষণ পরে দেব জিজ্ঞাসা করল। দেবীর মামা এসে মা মেয়েকে নিয়ে চলে গেল। হলদিয়ার কাছে কোথায় যেন ওদের পৈতৃক বাড়ি আছে। মাস 2 ওরা এখানে ওদের ভাড়া বাড়িতে ছিল। তোর বাবা কাকুর টাকা পয়সা বের করে দিয়েছিল। ওরা কোথায় গেছে মা? তুমি ঠিকানা জানো? দেবীর পিএইচডি রেজিস্ট্রেশন করেছিল, সিনোপসিস জমা দেওয়ার তারিখ তো বোধহয় পেরিয়ে গেছে। দেব বলল। তার মুখে আষাঢ়ের মেঘ নেমে এসেছে। আমি কিছুই জানি না বাবা। যাওয়ার পর থেকে কোনো যোগাযোগ নেই। সর্বাণী পৌঁছে একটা চিঠি দিয়েছিল, সেখানে কোনো ঠিকানা ছিল না। মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। দেব কিছুক্ষণ পাথরের মতো বসে রইল, তারপর উঠে বাথরুমে ঢুকে গেল। দেবী দেবের জীবন থেকে হারিয়ে গেছে। তার জীবন থেকে সকল আনন্দ উচ্ছ্বাস চলে গেছে। দেব কাজে যোগ দিয়েছে, কথা মতো তার পদোন্নতি হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তার কোনো আনন্দ নেই। দিন মাস বছর ঘুরে যায়। দেব আমেরিকা যাওয়ার আগেই রাজারহাটে ফ্ল্যাট কিনেছিল। আমেরিকা থেকে ফিরে একটা গাড়িও কিনেছে। আমেরিকায় বসে বসে দেব দেবীকে নিয়ে নানা স্বপ্ন সাজিয়েছিল। একটা সুন্দর শুকনীর, তার শৈশবের সঙ্গিনীকে নিয়ে। 5 বছর কেটে গেছে। সন্দীপন রিটায়ার করেছেন। দেবের জন্য অনেক বিয়ের প্রস্তাব এসেছে। মা বাবা কিছুতেই ছেলেকে রাজি করাতে পারেনি। কেন মা? আমি এই তো বেশ আছি। মা পিড়াপিড়ি করলে দেব বলে। মা আরও বেশি চাপ দিতে চাইলে তার চোখ ছলছল করে ওঠে। তুমি তো সব জানো মা, কেন একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো? মা চুপ করে যায়। ওনারা নিজেরাও দেবীকে খোঁজার অনেক চেষ্টা করেছিলেন। সব খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দেবীর কাছে একান্ত আবেদন জানিয়েছিলেন। কোথা থেকে কোনো সূত্রপাত পাওয়া যায়নি দেবাঞ্জলির। দেব নিজেকে গুটিয়ে নিয়েছে। বন্ধু বান্ধবের সাথে সব সম্পর্ক আলগা হয়ে গেছে। তার কোথাও যেতে ইচ্ছে করে না। হই হল্লা, ঠাট্টা তামাশা কিছুই তার ভালো লাগে না। সেদিন দেব কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে সল্টলেকে সিটি সেন্টারে গিয়েছিল। হঠাৎ কেউ যেন পেছন থেকে এসে ওকে জড়িয়ে ধরল। দেব চমকে পেছনে তাকাতে দেখল শান্তনু। আরে শান্তনু, তুই? হ্যাঁ, তুই কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? শুনলাম ফ্ল্যাট কিনেছিস রাজারহাটে। শেষ যখন দেখা হয়েছিল তুই আমেরিকা যাচ্ছিলি ট্রেনিংয়ের জন্য, তারপর একেবারে হাওয়া। শান্তনু বলল, না, আমি কোথায় যাব, এখানেই আছি। দেব ঘড়ি দেখল। না, ঘড়ি দেখলে চলছে না। চল একটু বসে কফি খাই। শান্তনু তাকে ধরে ফুড কোর্টে নিয়ে গেল। 2 বন্ধু ফুড কোর্টে গিয়ে বসল। আছিস কেমন বল? শান্তনু কথা পারল। ভালোই আছি। দেব একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মানে তুইও ভালো নেই? শান্তনু বলল, মানে? হ্যাঁ, আমি দেখছি তুইও ভালো নেই। তোর চোখের আলো নিভে গেছে, চেহারা ভেঙে গেছে।
আর ওইদিকে দেবীর অবস্থা তো আরো খারাপ। শান্তনু বলল, দেবী? হ্যাঁ, কেন তুই জানিস না? দেবী তো এখানেই আছে। দেবী এখানে? কোথায় দেখলি ওকে? তারপর শান্তনু সব বৃত্তান্ত বলল। শান্তনু ইঞ্জিনিয়ারিং পাশ করে কিছুদিন ডিভিসিতে কাজ করেছিল। তার বাবা আমলা ছিলেন। শান্তনু তাকে অনুসরণ করে সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে আইএএস পাশ করেছিল। সে রেলে যোগ দিয়েছিল। শান্তনু এখন কলকাতা মেট্রো রেলে একজন উচ্চপদস্থ আমলা। সেদিন বিকেলে শান্তনু অফিস থেকে বাড়ি ফিরছিল। সেদিন বাস মিনিবাস সব বন্ধ। পুলিশি জুলুবাজির বিরুদ্ধে ধর্মঘট ডাকা হয়েছে। অফিস ফেরত মানুষের চরম অসুবিধায় পড়তে হয়েছে। রাস্তায় মানুষের ঢল নেমেছে। এই একটু দাঁড়াও তো। শান্তনু দেখল দেবাঞ্জলি রাস্তার ধার দিয়ে ক্লান্ত পায়ে হেঁটে চলেছে। শান্তনু অবাক, এ কি অবস্থা হয়েছে দেবীর। শান্তনু গাড়ি থেকে নেমে পড়ল। এই যে দেবাঞ্জলি। শান্তনু আচমকা দেবীর সামনে এসে দাঁড়িয়েছে। দেবী চমকে উঠল। শান্তনুদা, আপনি? দেবীর নজর শান্তনু লালবাতিওয়ালা গাড়ির ওপর পড়েছে। আমাকে আপনি বলছো দেবী? তুমি এখন মস্ত বড় সরকারি কর্মকর্তা, তাই। দেবী মৃদু হেসে বলল, আমি সবার জন্য যাই হই দেবী, আমি তোমার জন্য একই আছি। আচ্ছা, কোথায় যাচ্ছ? শান্তনু বলল, বাড়ি। কোথায় সেটা? কলেজ স্ট্রিটের কাছে, বেনিয়াটোলা লেন। উঠে পড়ো গাড়িতে। দেবী একটু ইতস্তত করে গাড়িতে উঠে পড়ল। সেদিন দেবীকে দেখে বড় কষ্ট লেগেছিল আমার। কেমন রোগাটে খয়াটে হয়ে গেছে। দুধি আলতা গায়ের রং ঝলসে গেছে। চোখ জোড়া কোটরে ঢুকে গেছে। একটা সাধারণ শাড়ি পরেছিল সেদিন। কি একটা কোম্পানির নাম বলেছিল। বড় বাজারে অনেক ছোট ছোট কোম্পানি আছে, তার মধ্যে কোনো একটাতে সাধারণ এক কাজ করে। একটা মেয়েদের মেসে থাকে। আমি তোর কথা বলাতে দু চোখ জলে ভরে উঠেছিল দেবীর। আমি বেশি খোঁচাইনি ওকে। জানি না তোদের দুজনের মাঝে কি হয়েছে, কি করে তোদের ছাড়াছাড়ি হলো, আমি কিছুই জানি না। শান্তনু দীর্ঘশ্বাস ছেড়ে বলল। দেব মাথা নিচু করে বসে রয়েছে। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। দেব তার মুখ ঘুরিয়ে নিল। কি হয়েছে রে তোদের? তুই কি করে দেবীকে ভুলে গেলি? এক সময় তুই দেবীর জন্য বিপদের মুখে ঝাঁপিয়ে পড়েছিলি, ওর জন্য প্রাণ দিতে বসেছিলি। শান্তনু বলল, হ্যাঁ, তোরা আমাকে না বাঁচিয়ে তুললেই বোধহয় ভালো হতো। দেব অবরুদ্ধ কণ্ঠে বলল, না না দেব, অমন করে বলিস না। আমি তোকে দেবীর ঠিকানা দিচ্ছি, তুই যা, দেখা করে আয় ওর সাথে। ও তোকে ছাড়া ভালো নেই, আমি নিজের চোখে দেখে এসেছি। শান্তনু একটা কাগজে দেবীর মেসের ঠিকানা লিখে দিল। ম্যাপ এঁকে বুঝিয়েও দিল ঠিকানা। সন্ধ্যা হয়ে এসেছে। দেব ঠিক করলো সে পরের দিন দেবীর সাথে দেখা করতে যাবে। পরদিন শনিবার। দেবের অফিস ছুটি, কিন্তু সেদিন সকাল সকাল স্নান সেরে জামা কাপড় পরে তৈরি হয়ে নিয়েছে। আরে তুই কোথায় যাচ্ছিস সকাল সকাল? আজ তো শনিবার। মা বললেন। ও হ্যাঁ, তোমাকে বলতে ভুলে গেছি মা। গতকাল সিটি সেন্টারে শান্তনুর সাথে হঠাৎ দেখা। শান্তনু? সে তো তোর সাথে যাদবপুরে পড়তো, সে অনেকদিন আসে না। হ্যাঁ, ও এখন আইএস অফিসার, মেট্রো রেলে হোমরা চোমরা পোস্টে কাজ করছে। দেব বলল, তাই নাকি? ইঞ্জিনিয়ারিং ছেড়ে একেবারে আইএস? এবার বাবা বললেন, হ্যাঁ বাবা, আমি এখন ওর বাড়ি যাচ্ছি। সকাল সকাল যেতে বলেছে, সব খবর জানতে হবে ওর। দেব বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলেটা বড় ভালো ছিল, তোর ওই ঘটনার সময় অনেক কিছু করেছিল। আমি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি, চায়ের সাথে দুটো খেয়ে যা, বাকি না হয় রাত্রে এসে খাবি। জল খাবার খেয়ে দেব বেরিয়ে পড়ল। দেবীর কথা মা বাবাকে কিছু জানালো না। আগে আমাকে জানতে হবে সব কিছু দেবীর কাছে, দেব ভেবে রেখেছে। দেব দেবীর ঠিকানায় গিয়ে পৌঁছেছে। মেয়েদের মেস গেটে সিকিউরিটি। আমি মিস দেবাঞ্জলির সাথে দেখা করতে চাই, দেব গার্ডকে বলল। আপনি ভিজিটার রুমে বসুন, খবর পাঠাচ্ছি। কিছুক্ষণ পরে দেবী দেবের সামনে এসে দাঁড়িয়েছে। দেব নিজের অজান্তে উঠে দাঁড়িয়েছে। দুজনেই স্তব্ধ, পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। দুজনের চোখ অনায়াসে ভরে উঠেছে। হঠাৎ দেবী ছুটে এসে দেবের গলা জড়িয়ে ধরল। দুজনে ফুপিয়ে কেঁদে উঠল। মেসের কর্মচারী গার্ড সবাই অবাক। এ কি হলো দেবাঞ্জলি দিদিমণির? অনেকক্ষণ পরে দুজনে একটু সংযত হয়েছে। একটু কথা বলা যাবে দেবী? দেবী এদিক ওদিক তাকালো। মেসের অনেক কর্মচারী ভিজিটার রুমে এসে পৌঁছেছে। এখানে কথা বলা যাবে না, আমি জানি দেবী। আমার সাথে বেরোতে পারবে এখন? দেব বলল, তুমি একটু দাঁড়াও প্রিয়, আমি আসছি। দেবী কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে আসলো।
দুজনে কফি হাউসে এসে কোণার দিকে একটি টেবিলে নিরিবিলিতে বসেছে। দুজনে পরস্পরের দিকে তাকিয়ে বসে আছে। দুজনেই কোনো কথা খুঁজে পাচ্ছে না। দুজনের মনে হাজার প্রশ্ন ঝড় তুলেছে। উর্দি পরা বেয়ারা এসে দাঁড়িয়েছে। কি খাবে? দেব জিজ্ঞাসা করল। আমার জলখাবার হয়ে গেছে। কিছু তো নিতে হবে। যা হয় অর্ডার করো, তুমি তো আমার পছন্দ জানো। দেব দুজনের জন্য চিকেন কাটলেট, মাখন টোস্ট অর্ডার করলো, সাথে চা। কফি হাউসের কফি বিখ্যাত, কিন্তু দেবী কফি পছন্দ করে না। দুজনে আবার চুপ। আরে এমনি মুখ বন্ধ করে বসে থাকবে নাকি? এক সময় দেবী ঠোঁটে একফালি হাসি ছড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, কি বলবো? কত কিছু বলার আছে। তুমিই বলো। আছো কেমন? দেব বলল, ভালোই আছি। তুমি? দেব মাথা নিচু করে বসে রয়েছে। একসময় সে তার ছলছলে চোখজোড়া দেবীর দিকে তুলে অস্ফুটে বলল, আমি সেদিন না বাঁচলেই ভালো হতো। সহসা দেবীর দু চোখ জলে ভরে উঠল। তুমি তো আমাকে ছাড়া ভালোই আছো। আমি ভালো আছি প্রিয়? তোমার তাই মনে হয়? দেবী অবরুদ্ধ কণ্ঠে বলল, তুমি ভালো নেই দেবী? আমিও ভালো নেই। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচার কোনো মানে হয় না। তবে তবে কেন? দেব দেবীর দুহাতে চেপে ধরল। হ্যাঁ, আমরা যা চাই সেটা সব সময় পাই না প্রিয়। আমি তোমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেটা হয়নি, তুমি জানো। বাবা হঠাৎ মারা গেলেন, মা দিশাহারা হয়ে গিয়েছিলেন। আমার সব কিছু তো তুমি সামলাতে। তুমি কাছে ছিলে না। কাকু তোমাকে জানাতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করেছি। আমি তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে চাইনি প্রিয়। দেবী একটু থামল। দেব মাথা নিচু করে বসে রয়েছে। কাকু দৌড়াদৌড়ি করে বাবার টাকা পয়সা বের করে দিলেন, কিন্তু সে আর কত টাকা? কিছুই না। মামা এসে আমাদের দুজনকে নিয়ে গেলেন হলদিয়ার কাছে গ্রামে, আমাদের পৈতৃক বাড়িতে। মামা মামি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। ওনাদের কোনো সন্তান নেই। সেখানে দাদুর কিছু জমিজমাও রয়েছে। মামাই সেটা দেখাশোনা করেন। মামা গ্রামের স্কুলে হেডমাস্টার ছিলেন। আমি বুঝে পারছিলাম না কি করব। তুমি কাছে নেই যে তোমার কাছে পরামর্শ নেব। মামার শরীরের অবস্থা ভালো ঠেকছিল না। মামা আমার এই চাকরিটা জোগাড় করে দিয়েছিলেন। মামার এক ছাত্র আমাদের কোম্পানির ম্যানেজার। তিনি মেয়েদের মেসে আমার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ঠিক সময় আমার এই চাকরিটা হয়েছিল, কারণ মামা 3 মাসের মধ্যে মারা গেলেন। মামি একই স্কুলে পড়াতেন। এখন যদিও মামি রিটায়ার করেছেন, মামার ফ্যামিলি পেনশন, মামির নিজের পেনশন আর চাষ জমি থেকে যা আয় হয়, মা মামির কাছে রয়ে গেলেন গ্রামে। এক দীর্ঘশ্বাস ছেড়ে দেবী কথা শেষ করল। সব আমার দোষ। আমার তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি দেবী। দেব আর্ত কণ্ঠে বলল, না প্রিয়, তোমার কিসের দোষ? তুমি কি জানতে আমার বাবা অত কম বয়সে মারা যাবে? দেবী দেবের হাতের ওপর নিজের হাত রাখল। ইতিমধ্যে বেয়ারা এসে খাবার টেবিলে সাজিয়ে দিয়ে গেছে। আহ, এদের এটাই এক বৈশিষ্ট্য। দেবী শ্বাস টেনে বলল, আমি যখনই একদিক দিয়ে যাই, এই গন্ধটা পেলেই খিদেটা জেগে ওঠে। আমি গন্ধটা পাই না, দেব বলল। কেন? না মানে, দেবের তৎক্ষণাৎ মনে পড়েছে কথাটা বলা উচিত হয়নি। তুমি গন্ধ পাও না? আমাকে বাঁচাতে গিয়ে তোমার ক্ষতি হয়ে গেল? দেবীর দু চোখ আবার জলে ভরে উঠল। আরে না না, আমার কথাটা বলা উচিত হয়নি। মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে দেবী। তুমি কিছু মনে করো না প্লিজ। দেব দেবীর দুহাত ধরে বলল, আমি ঠিক আছি প্রিয়। দুজনে খাওয়ায় মন দিল। তোমাদের কোম্পানি কি করে? তুমি কি কাজ করো এই কোম্পানিতে? দেব জিজ্ঞাসা করল। ট্রেডিং কোম্পানি, পাইকারি কাপড়ের ব্যবসা। আমি অ্যাকাউন্টেন্টের কাজ করি। অ্যাকাউন্টেন্ট? এমএসসি ফার্স্ট ক্লাস অ্যাকাউন্টেন্ট? তোমার পিএইচডির সিনোপসিস জমা দেওয়া হয়নি নিশ্চয়ই? কি আর করব প্রিয়, কপাল খারাপ। এমন ঝড় বয়ে গেল জীবনে। কম্পাশনেট গ্রাউন্ডে রেলে চাকরি পাওয়ার কথা ছিল, সেটাও হয়ে ওঠেনি। 5 বছর ধরে চক্কর খাচ্ছি, নিয়মিত রিমাইন্ডার দিচ্ছি, কিচ্ছু হয়নি। দেবী হতাশ কণ্ঠে বলল, সেটা হলেও না হয় আরও একবার চেষ্টা করতাম। সন্ধ্যায় দেবপ্রিয় যখন বাড়ি ফিরল, তখন তার মুখে হাজার বাতির আলো ঝলমল করছে। চাপা উত্তেজনা, আনন্দ আর উচ্ছ্বাস। দরজা খুলতেই মা সেটা লক্ষ্য করছেন। কিরে, তোকে এত খুশি খুশি দেখাচ্ছে? শান্তনুর সাথে কি কথা হলো? আমি দেবীকে খুঁজে পেয়েছি। শান্তনু দেবীর ঠিকানা জানালো আমাকে। আচ্ছা, দেবীকে খুঁজে পেয়েছিস? কোথায় আছে ও? কি করছে? কেমন আছে দেবী? মা দেবকে ঘরে নিয়ে বসালেন। বাবাও উঠে এসেছেন। দেব বাবা মাকে সবকিছু সবিস্তারে বলল। দেবীকে সাথে করে নিয়ে আসলি না কেন বাবু?
মা বললেন, দেবী ভালো নেই মা, দুস্থ দিনহীন। ওকে দেখে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল আমার। দেবের দু চোখ অনায়াসে ভেসে গেছে। ও করুণার পাত্রী নয় মা। না না, দেবী করুণার পাত্রী হতে যাবে কেন? ও তো আমার মেয়ের মতো। শিশু বয়স থেকে তোরা দুজনে একসাথে থেকেছিস, আমি জানি তুই ওকে ভালোবাসিস। মায়ের সাথে দেবের খুব কাছের সম্পর্ক, সে মাকে সব কিছু জানায়। আমরা দুই পরিবার তো ঠিক করেই রেখেছিলাম, তোরা একটু থিতু হয়ে নিলে তোদের বিয়ে দিয়ে দেব। মাঝখান থেকে কী সব হয়ে গেল? চৈতালি বললেন, হ্যাঁ মা, আমি চাই দেবী যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ওর বাবা মারা গেছেন, নিয়মানুযায়ী বাড়ির একজন সমকক্ষ চাকরি পাওয়ার কথা। ও অ্যাপ্লিকেশন করেছে, অনেক ঘোরাঘুরিও করেছে। আমি ভাবছি শান্তনীকে ধরব, ও যদি কিছু সাহায্য করতে পারে। পিএইচডির জন্য আবার চেষ্টা করতে হবে। দেবী যেন নিজস্ব মর্যাদা ফিরে পায়। আমি ওর পাশে থাকব, আমি অপেক্ষা করব। খুব ভালো দেব, একেই তো প্রকৃত বন্ধু বলে। বাবা ছেলের পিঠ চাপড়ে দিলেন। দেব শান্তনুকে দেবীর ব্যাপারে বলল, তুই দেবীর অ্যাপ্লিকেশনের একটা কপি আমাকে দিয়ে যাস, আমি দেখছি কি করা যায়। দেব কথা মতো দেবীর আবেদনের একটা কপি সুশান্তকে দিয়ে গেছে। দেবী, কালকে তুমি আমার সাথে যেতে পারবে? সেদিন বিকেলে দেব দেবীকে বলল। ইদানিং দেব প্রায় প্রতিদিন বিকেলে তাকে অফিস থেকে ফিরবার সময় ধরে ফেলে। কোথায়? কালকে শান্তনুর অফিসে যেতে হবে। সত্যি? এত তাড়াতাড়ি হয়ে গেল? দেবীর মুখ নিমেষে উদ্ভাসিত হয়ে উঠল। কালকে জানা যাবে, আমিও জানি না। তুমি অবশ্যই জানো, আমাকে বলছো না? দেবীর মুখ উত্তেজনায় টকবক করছে। আরে বললাম তো, যা কিছু করার শান্তনু করছে। আমি কি করে জানবো কি হয়েছে, কতটা হয়েছে? কালকে তুমিও যাবে আমার সাথে? কোথায় যেতে হবে? তুমি 9টায় তৈরি থেকো, আমি নিয়ে যাব তোমাকে। আচ্ছা, কিন্তু তোমার অফিস? আমি ছুটি নিয়েছি। কালকে আমার দেবীর এত বড় দিন, আমি থাকবো না? দেবী হা করে তাকিয়ে রইল। পরদিন শান্তনুর অফিসে গিয়ে দেবী সুসংবাদ পেল। তুমি তোমার বাবা থেকে বেশি কোয়ালিফাইড দেবী, তাই তোমার ক্ষমতা মতো কাজ তোমার পাওয়া উচিত। শান্তনু বলল। দেব আমাকে বলেছিল সে কথা। তুমি ক্লেরিক্যাল কাজ করবে, সেটা তোমার ক্ষমতার মর্যাদা দেওয়া হবে না। রেলে তুমি কাজ পেতে পারতে, কিন্তু রেলে নেটওয়ার্ক অনেক ছড়ানো, কোথায় পোস্টিং পাবে জানা নেই। তাই আমি ঠিক করলাম দেবী কলকাতা মেট্রোতে কাজ করলে কোথাও যেতে হবে না ওকে। শান্তনু দেবীকে তার নিযুক্তিপত্র দিল। দেবীকে কলকাতা মেট্রো রেলে মাঝারি মাপের অফিসারের পদ দেওয়া হয়েছে। থ্যাংক ইউ শান্তনুদা। দেবীর দু চোখ সহসা জলে ভরে উঠেছে। থ্যাঙ্কস আমাকে নয়, দেবকে দাও দেবী। ওই আমাকে সব ঘটনা বলেছিল। ও চেয়েছিল তুমি যেন পাকাপাকিভাবে কলকাতায় থাকতে পারো। দেবের সাথে তো তোমার জীবন মরণের সম্পর্ক। শান্তনু দেবের দিকে চোখ টিপে হাসল। দেবীর মুখ ক্ষণিকের আরক্তিম হয়ে উঠেছে। দেবীর জীবনধারা আমূল পাল্টে গেছে। ভালো সরকারি চাকরি, আয়ের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। দেবী দেবের ফ্ল্যাটের কাছে একটা ফ্ল্যাট ভাড়া করে মার মামিকে নিজের কাছে নিয়ে আসলো। দেব উঠে পড়ে লেগেছে দেবীকে প্রতিষ্ঠিত করবার জন্য। দেব তাকে উৎসাহ জুগিয়েছে আবার একবার পিএইচডির জন্য গবেষণা শুরু করতে। দেব নানাভাবে দেবীকে সাহায্য করে, বই জোগাড় করা, গবেষণার জন্য তথ্য জোগাড় করা, নানা পয়েন্ট, নানা বিষয় নিয়ে গভীর আলোচনা করা। একসময় এমন হয়েছে যে দেবী নিজের আধিকারিক গাইডের চেয়ে বেশি দেবের পরামর্শে বিশ্বাস করে। দেব নিজের মন প্রাণ উৎসর্গ করেছে দেবীর উদ্দেশ্যে। ছুটির দিনগুলো দুজনের একসাথেই কাটে। কাজ ছাড়া দেব দেবীকে নিয়ে আলাদাভাবে সময় কাটাতে চায়। দেবীও অপেক্ষায় থাকে সেই সব একান্ত আন্তরিক সময়ের জন্য। দুজনে গঙ্গার ধারে নিরালা জায়গায় খুঁজে বের করে। পরস্পরের হাত ধরে নীরবে বসে থাকা দুজনের প্রিয় কাজ। দেবী তার রূপ ফিরে পেয়েছে, সুখ আর শান্তি তার মুখে স্পষ্ট। দেবীর গবেষণা শেষ হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিচারকদের কাছে স্বীকৃতি পেয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে পিএইচডি পাওয়ার অপেক্ষা। দুজনে একসাথে কাজে যাওয়া আশা করে। সেদিন কাজ থেকে ফিরে তারা দেখল দুই পরিবার হাসি মুখে দরজায় দাঁড়িয়ে তাদের অপেক্ষা করছে। কি ব্যাপার, কি হলো মা? প্রেসিডেন্সি থেকে তোর জন্য চিঠি এসেছে। দেবী ছো মেরে চিঠিটা মায়ের হাত থেকে নিয়ে নিল। কি লিখেছে? সন্দীপন জিজ্ঞাসা করলেন। দেবী চিঠিটা দেবের হাতে দিল। দেবী অ্যাসোসিয়েটেড প্রফেসরের চাকরি পেয়েছে প্রেসিডেন্সিতে। দেব চিঠিটা দেবীর হাতে ফিরিয়ে দিয়ে বলল। বাড়িতে হৈ হৈ শুরু হয়ে গেল। সন্দীপন ছুটলেন মিষ্টি আনতে। দুই মায়ে দেবীর মামিকে নিয়ে ঢুকে গেলেন রান্নাঘরে। দেব দেখল দেবী বাথরুম থেকে স্নান টান সেরে নীরবে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেবকে দেখে সে চট করে মুখটা ঘুরিয়ে নিল। আরে কি হয়েছে, তুমি কাঁদছো? দেব তার কাঁধে আস্তে করে হাত রাখল। দেবী হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। দেবী, দেবী,
কি হলো? তাকাও আমার দিকে। দেব দু হাতে দেবীর অশ্রু স্নাত মুখ তুলে ধরল। না, কিছু না। তুমি আমাকে এত ভালোবাসো প্রিয়, কেন? আমি কি? সে আর কিছু বলতে পারল না। দেবী দেবের বুকে মুখ লুকিয়েছে। হ্যাঁ, তাহলে এবার তোমার পালা, কেমন? চৈতালি এগিয়ে এসে দেবাঞ্জলিকে জড়িয়ে ধরলেন। আজ দেবপ্রিয় আর দেবাঞ্জলি সুখী দম্পতি। শৈশবের সম্পর্ক পরিণয়ে পরিণত হয়েছে। দুই পরিবার আন্তরিকতার বাঁধনে আবদ্ধ হয়েছে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।